আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েল যৌথ হামলা করেছিল ইরানে। যুদ্ধের সেই শুরু। 1 মাস কেটে গেছে। তারপর এই 1 মাসে কে হারলো কে জিতলো সেই হিসাব নেওয়ার জন্য এই প্রতিবেদন। এখনো জয় পরাজয়ের চরম নিষ্পত্তি যাকে বলে সেটা হয়নি। সুতরাং কে হেরে গেল আর কে জিতলো বলা যায় না। মুষ্টিযুদ্ধের ভাষায় নকআউট মানে সম্পূর্ণ হার। যখন কেউ হারে না, তখন এক এক রাউন্ডে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে যায় তার জন্য পয়েন্ট দেয়া হয়। অনেক সময় নকআউট না হলেও পয়েন্টের ভিত্তিতে হার জিতের ফয়সালা হয়। ইরানে কে নকআউট হবে, আদৌ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে প্রথম মাসের যুদ্ধকে যদি প্রথম রাউন্ড ধরা হয়, তবে দেখাই যায় কে এগিয়ে আছে এই প্রথম রাউন্ড অর্থাৎ প্রথম মাসটিতে। চলুন যাওয়া যাক আলোচনায়। প্রথমে দেখি ইরান যুদ্ধের প্রথম মাস কে কি হারালো। গত 1 মাসে আমরা যা দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে ইরানের ওপর হামলা চালিয়েছিলেন, পরিস্থিতি কি আজও সেই জায়গায় আছে, নাকি এমন কিছু সমীকরণ সামনে এসেছে যা ট্রাম্প বা বিশ্ববাসী কল্পনাও করেনি। যুদ্ধের এই 1 মাসে সারা বিশ্বের প্রতিটি দেশ চরম যুদ্ধের এই 1 মাসে সারা বিশ্বের প্রতিটি দেশ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ঘটনা এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে তথ্য উপাত্ত বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। ট্রাম্পের পরিকল্পনা বনাম বাস্তবতা। যুদ্ধের শুরুতেই ট্রাম্প সাহেব যা ভেবেছিলেন, পরিস্থিতি তার নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গেছে। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ নিয়ে। এটি মাত্র 33 কিলোমিটারের একটি সংকীর্ণ সমুদ্রপথ, কিন্তু বড় জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচলের জন্য এই 30 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটারের একটি গভীর পানির এলাকা রয়েছে, এখন যা পুরোপুরি ইরানের সীমানার মধ্যে পড়ে। ইরান সেই হরমুজ বন্ধ করে দিয়েছে এবং এখন সেখানে একটি টোল বুথ বসিয়েছে। তাদের দাবি, তাদের সীমানা দিয়ে যেতে হলে এখন থেকে কর দিতে হবে এবং এই একটি সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ানটা একটু খতিয়ে দেখা যাক। বিগত 1 মাসে সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $500 বিলিয়ন। কোম্পানি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে। যদি শেয়ার বাজারের দিকে তাকান, তবে সারা বিশ্বে প্রায় 5 থেকে 6 ট্রিলিয়ন ডলারের স্টক মার্কেট ভ্যালুয়েশন শেষ হয়ে গেছে। ভারতের পুরো অর্থনীতির সমান বা তার চেয়ে বেশি অর্থ মাত্র 1 মাসে বিশ্ব বাজার থেকে উধাও হয়ে গেছে। এই যুদ্ধের চড়া মূল্য এখন সারা বিশ্বের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আর এর পেছনের কারণ ট্রাম্প এবং ইসরায়েলের যৌথ হামলা, ইরানে রেজিম চেঞ্জ করাবেন বলে। তেলের দাম ও আমেরিকার নীতি পরিবর্তন নিয়ে একটু দেখি। যুদ্ধের আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল সর্বোচ্চ $65-66। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর তা $120 ছাড়িয়ে গেছে, মানে দ্বিগুণ হয়েছে, 100% প্রায় বৃদ্ধি। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রথমে বলেছিলেন ইরানকে 400 মিলিয়ন ব্যারেল ইমার্জেন্সি রিজার্ভ ছাড়ার জন্য, কিন্তু তাতে কাজ হয়নি। বাধ্য হয়ে আমেরিকা নিজের তৈরি নিয়ম ভেঙে ঘোষণা করেছে যে এখন থেকে যে কোনো দেশ রাশিয়া ও ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে, কোনো নিষেধাজ্ঞা নেই। এতদিন যাদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা ছিল, বিশেষ করে ইরানের ওপর তো বটেই,
আজ বিপদে পড়ে আমেরিকা তাদেরকেই, সেই ইরানকেও তেল বিক্রির অনুমতি দিচ্ছে। এটি আমেরিকার নীতিগত বিশাল পরাজয়। এবার আসি 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রণকৌশলগত ভুলের ব্যাপারে। ট্রাম্পের প্রশাসন ইরানকে এবং হরমুজ প্রণালীর গুরুত্বকে অবমূল্যায়ন করেছে। তারা বুঝতে পারেনি এটা তাদের জ্ঞানের অভাব। তাদের ধারণা ছিল দ্রুত হামলা চালিয়ে ইরান সরকারকে পরিবর্তন এবং রেজিম চেঞ্জ করা যাবে, কিন্তু বাস্তবে ইরান আরও শক্তিশালী হয়ে পাল্টা আঘাত করেছে এবং এখনও সেই আঘাত চালিয়ে যাচ্ছে। আমেরিকার নীতি আজ অসংলগ্ন, বিভ্রান্তিকর। ট্রাম্প এক এক সময় বলছেন আমি ইরানকে ধ্বংস করে দিতে পারি, সেখানে আক্রমণের কোনো জায়গা নেই। পর মুহূর্তে বলছেন যে এখানে আলোচনা চলছে, তাদের সাথে যুদ্ধবিরতির আলোচনা চলছে। আবার পরক্ষণে বলছে আমরা যুদ্ধবিরতি চাই না, ইরান যুদ্ধবিরতির জন্য আলোচনা চাইছে। আবার ইরান বলছে আমাদের যুদ্ধবিরতি চাওয়ার কোনো প্রশ্নই নেই। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত আজ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার। দুবাইয়ের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে, লাটে। কুয়েত এয়ারপোর্টে হামলা করেছে ইরান, দুবাই এয়ারপোর্টেও হামলা করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমেরিকা যে সুরক্ষা ছাতা দিয়েছিল বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে, এবং সেখানে ঘাঁটি তৈরি করেছিল আমেরিকা, সেই ছাতা উড়ে গেছে প্রচণ্ড ইরানি ঝড়ে। ইরানি সাইক্লোন সেই আমেরিকার ছাতা প্রায় উড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে আজ এই দেশগুলোকে, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে ছুটতে হচ্ছে ইউক্রেনের কাছে, সাহায্য চাইতে হচ্ছে পাকিস্তানের, বাংলাদেশের। এটা যদি হার না হয় তবে হার বলে কাকে? ইরান নতি স্বীকার করার পরিবর্তে 15 দফার শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। শান্তি প্রস্তাব দিয়েছিল আমেরিকা, সেটা তো নাকচ করে দিয়েছে, উল্টে নিজে 5 দফা শর্ত দিয়েছে যুদ্ধ বন্ধ করবার জন্য। আমেরিকার দাবি তাদের মাত্র 13 জন সেনা নিহত এবং 300 জন আহত হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকটা যুদ্ধ বিমানকে ইরান ধ্বংস করেছে, তবে সেটাও আবার বলছে এটা নাকি ভুল করে তাদের নিজেদের লোকেরাই এটা করে ফেলেছে। কি অদ্ভুত ব্যাখ্যা। তবে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন আসল সংখ্যাটি আরও বেশি, অনেক বেশি। ভয় দেখাতে মানবিকতার সব সীমা অতিক্রম করে গেছে আমেরিকা। আমেরিকার বোমারু বিমান বোমা ফেলেছে বাচ্চা মেয়েদের স্কুলে ইরানে, 160টি মেয়ে নিহত। অমার্জনীয় অপরাধ, অমার্জনীয়। যুদ্ধ এখন আর শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথিরা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে লোহিত সাগর, রেড সি এখন আর নিরাপদ নেই, যা বিশ্ব সরবরাহ ব্যবস্থাকে আরও পঙ্গু করে দিয়েছে। জ্বালানি সংকট ও এলএনজি বিপর্যয়ের দিকে দেখুন, যেটা বিশ্বের এখন একটা ভয়ঙ্কর একটা বিপর্যয়। ইরান আগে বিশ্বের তেলের বাজারের মাত্র 4% নিয়ন্ত্রণ করত, কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে তারা তাদের রপ্তানি বাড়িয়েছে এবং তারা পরোক্ষভাবে এখন 20% তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। কে? ইরান করছে। কাতার থেকে আসা এলএনজি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, কারণ কাতারের প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। তার ফলে বিশ্বের 17% গ্যাস সরবরাহ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে আরও 5 বছর সময় লাগবে যুদ্ধ শেষ হওয়ার পর। এটি মানব ইতিহাসের এখনও পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয়। আসুন উপসাগরীয় দেশগুলোর পতন ও খাদ্য সংকট প্রসঙ্গে। দুবাইয়ের মতো জাঁকজমকপূর্ণ শহরগুলো আজ ধ্বংসের মুখে। পর্যটক নেই, হোটেলগুলোতে বিশাল ছাড় দিয়েও কাস্টমার পাওয়া যাচ্ছে না। দুবাই এয়ারপোর্ট বন্ধ রাখতে হচ্ছে মাঝে মাঝেই। দুবাই প্রতিদিন প্রায় $600 মিলিয়ন লোকসান দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর 70% খাবার বিদেশ থেকে আসে। বন্দরগুলো বন্ধ থাকায় সেগুলোর চরম খাদ্য সংকট সেখানে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু এর চেয়েও বিভীষিকার
সবচেয়ে বড় বিভীষিকার খবর হলো পানীয় জল ও বিদ্যুৎ সংকট। মধ্যপ্রাচ্যের মানুষদের পানীয় জলের জন্য ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভর করতে হয়। ডিস্যালিনেশন প্ল্যান্ট হলো সমুদ্রের তীব্র লবণাক্ত জলকে যান্ত্রিক পদ্ধতিতে লবণমুক্ত করা হয় বড় বড় প্ল্যান্টে। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশেই এই বহু প্ল্যান্ট। এই প্ল্যান্টগুলো বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত। যদি বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয় তবে প্রায় 6 কোটি মানুষ পানীয় জল পাবে না। এখনো পর্যন্ত যা খবর, ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো যথা বিদ্যুৎ কেন্দ্র ও ডিস্যালিনেশন প্ল্যান্ট সরাসরি আক্রান্ত হয়েছে। কিছু প্ল্যান্ট চরম ঝুঁকির মুখেও রয়েছে। কাতারকে দিয়ে শুরু করি। কাতারের এলএনজি প্ল্যান্টে হামলা হয়েছে। এর ফলে বিশ্বের মোট গ্যাস সরবরাহের 17% স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে অন্তত 5 বছর সময় লাগবে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করেছে ইরান। দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো কয়েকটি সরাসরি ইরানি মিসাইল এবং ড্রোন হামলার কবলে পড়েছে এবং বাকিগুলো টার্গেটে আছে। সংযুক্ত আরব আমিরশাহী, এদের বিশেষ করে দুবাই ও আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা যুদ্ধের কারণে চরম অস্থিরতার মধ্যে রয়েছে। এই অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো আক্রান্ত হলে পানীয় জলের ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোও অকেজ হয়ে পড়বে। ইতিমধ্যে কয়েক জায়গা আক্রান্ত হয়েছে। কুয়েতের এয়ারপোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি 10টি জ্বালানি ও বিদ্যুৎ পরিকাঠামোর উপর হামলা হয়েছে এবং আশঙ্কার কথাও জানানো হয়েছে। বাহরিন এবং ওমান, এই দেশগুলো আঞ্চলিক যুদ্ধের আওতায় চলে আসায় তাদের বিদ্যুৎ ও পানি শোধনাগারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং সবার উপর ইসরায়েল, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের ডিস্যালিনেশন যে প্ল্যান্টেও বোমা পড়েছে ইতিমধ্যে। কেন এই স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে? তার কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যুৎ কেন্দ্র এবং ডিস্যালিনেশন প্ল্যান্টের পারস্পরিক নির্ভরতা। বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া শক্তিতে এই ডিস্যালিনেশন প্ল্যান্ট চলে। আবার ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে পাওয়া যে জল, সেই সমুদ্রের জল, সেই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্রয়লার ঠান্ডা রাখতে ব্যবহৃত হয়। ইরান বা তার মিত্ররা যদি একটি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে তবে স্বয়ংক্রিয়ভাবে ওই অঞ্চলের পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রায় 6 কোটি মানুষ খাওয়ার জল, সুপেয় পানীয় জল এবং ব্যবহারের জলও, ওখানে তো সমুদ্রের জল ছাড়া আর কোনো জল নেই, বাকি জল তৈরি করে নিতে হয়। এই কারণেই এই দেশগুলোর জল ও বিদ্যুৎ পরিকাঠামো বর্তমানে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। এটি এই যুদ্ধের সবচেয়ে অমানবিক ও ভয়ঙ্কর দিক। ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশলটা কিন্তু দারুণ। ইরান তার স্ট্র্যাটেজি খুব ভালোভাবে যে তৈরি করেছে সেটা তার টার্গেট পয়েন্টগুলো দেখে বোঝা যায়। ইরান বুঝে গেছে যে তারা সামরিকভাবে আমেরিকার সাথে সরাসরি পেরে উঠবে না, তাই তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার কৌশল নিয়েছে। আমেরিকা ও তার মধ্যপ্রাচ্যের মিত্রদের দুর্বল জায়গাগুলো চেপে ধরার লাইন নিয়েছে, আর এই স্ট্র্যাটেজিতে তারা এখনও পর্যন্ত সফল। আমেরিকা তাদের বাহিনীর পেছনে প্রতিদিন প্রায় $1 বিলিয়ন খরচ করছে। ইরান চাইছে আমেরিকাকে অর্থনৈতিকভাবে রক্তক্ষরণ ঘটাতে। তারা সফলভাবে সামরিক যুদ্ধকে বিশ্ব অর্থনৈতিক যুদ্ধে রূপান্তরিত করতে পেরেছে। 1 মাস শেষে আমাদের মূল্যায়ন হলো এই যুদ্ধে কেউই জিতল না, কিন্তু বিশ্ব অর্থনীতি চরমভাবে হারছে। তেলের দাম $150 পর্যন্ত উঠতে পারে, যা বিশ্বব্যাপী মন্দা, গ্লোবাল রিসেশন ডেকে আনবে। ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ভারত, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য চ্যালেঞ্জ হলো
মুদ্রাস্ফীতি এবং রুপির দাম কমে যাওয়া, টাকার দাম কমে যাওয়া। আগামী মাসটি আরও ভয়ঙ্কর হতে পারে, কারণ ট্রাম্প বলেছেন তিনি 7 এপ্রিল পর্যন্ত ইরানকে ভাবনার সুযোগ দিয়েছেন। আর ইরান বুঝে গেছে যে ট্রাম্পের এইসব হুমকি, এগুলো কোনো গুরুত্ব নেই। এখন এই যুদ্ধের জন্য, যুদ্ধ থামাতে যদি সারা বিশ্ব থেকে চাপ আসে, এবং সে চাপ আসছে আমেরিকার ওপর, এমনকি এমন চাপও আসছে, ট্রাম্প সাহেব দয়া করে তার মুখে লিউকোপ্লাস্ট কিংবা ঠোঁট দুটো সেলাই করে রাখুন, যাতে তিনি উল্টোপাল্টা আবল তাবল কথা না বলতে পারেন। কিন্তু যদি ট্রাম্পকে থামানো না যায়, এই যুদ্ধ আরও ভয়ঙ্কর হতে পারে। কূটনীতির পথে দ্রুত সমাধান যদি না আসে, এই যুদ্ধ সারা পৃথিবীকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। সারা পৃথিবী হারবে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে, সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশীয় ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে, মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েল কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচার অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ।
আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতে সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তার অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এ চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।